প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। ডিআরবিটিভি.লাইভ থেকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ তানভীর হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয়। আজকের আলোচনা আমাদের সাথে যুক্ত হয়েছেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত মিশকাত ভাই। আমরা সরাসরি মিরাজুল আল মিশকাত ভাইয়ের কাছে চলে যাব। প্রথমে জানতে চাইবো, ভাই আপনি কেমন আছেন? ধন্যবাদ ডিআরবি টিভিকে এরকম একটি চমৎকার আয়োজন করার জন্য। কারণ আহ, এই অনুষ্ঠানটা আসলে অনেকেই দেখতে আগ্রহী হয়ে আছেন আর কি। তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আহ, আহ আজকের যে আমাদের আলোচনার বিষয় সেটা হচ্ছে জিএসটি শিক্ষার্থী। বর্তমানে আমরা জানি ইতিহাসে এই প্রথম দেশের এতগুলো বিশ্ববিদ্যালয়, প্রায় 19টি বিশ্ববিদ্যালয় একসাথে আয়োজন করেছে গুচ্ছ 7টি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বাকিগুলো হচ্ছে সাধারণ বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ পরীক্ষা, যেটাকে আমরা জিএসটি বলছি, পরীক্ষা আয়োজন করেছে। দেশের ইতিহাসে এই প্রথম এইভাবে আয়োজন করা হয়েছে। আমি প্রথমে মিরাজুল আল মিশকাত ভাইয়ের কাছে বলতে চাইবো, আপনার অভিমত কি? এটা আসলে কতটুকু আমাদের জন্য অথবা আমাদের শিক্ষার্থীদের জন্য কতটুকু সহায়তা হয়েছে, কতটুকু সুবিধা হয়েছে কিংবা অসুবিধা হয়েছে, যদি জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। অনেক চমৎকার একটি প্রশ্ন করেছেন। আহ, আসলে জিএসটি ভর্তি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের বা অভিভাবকদের একটি বাড়তি প্রত্যাশা ছিল যে হয়তো ভোগান্তি কমে যাবে। অনেকাংশে ভোগান্তি কমেছে, বিশেষ করে যদি বলতে হয় যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যেতে হয়নি। পূর্বের সময়গুলোতে দেখা যেত যে 20টি বিশ্ববিদ্যালয় হয়তো পৃথক পৃথক ভাবে যেতে হতো। এতে ভোগান্তি মানে অনেক বেশি ছিল। হয়তো সেটি কমেছে। কিন্তু বর্তমান সময়ে যে ক্রাইসিসটা দেখা দিয়েছে, যে একবার 1200 টাকা করে ফর্ম ফিল আপের জন্য নিল, নেয়ার পরে পুনরায় দেখা যাচ্ছে যে আবার প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য অনুষদ ভিত্তিক টাকা দিতে হচ্ছে। আবার যারা মনোনীত হবেন তাদেরকে আবার একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মোটা অঙ্কের টাকা দিয়ে ভর্তি হতে হবে। অর্থাৎ বলতে গেলে যে 3 স্টেপে টাকা দিতে হচ্ছে। তো এটি নিয়ে আমরা যারা মিডিয়ায় আছি তারা দেখতেছি প্রতিনিয়ত আমাদের কাছে বিভিন্ন ভাবে অভিযোগ আসতেছে। বা মানে শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়ার যে জায়গাটা ছিল, সেখানে একটু মনে হয় কোথায় যেন একটু বিঘ্ন ঘটেছে বলে মনে করছি। তবে আশা করছি এখনো সব বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ করেনি, এখনো তাদের হাতে সময় আছে, তারা এই বিষয়টি আরেকবার পুনর্বিবেচনা করতে পারে কিনা আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। তবে শিক্ষার্থীরা যে বা অভিভাবকরা যে জিনিসটা মনে করেছিল যে হয়তো সবকিছু একটা সুষ্ঠু সমাধান আসবে, তারপরেও মনে হচ্ছে যে কোথায় যেন একটু ঘাটতি বা কমতি রয়ে গেছে আর কি। অসংখ্য ধন্যবাদ। আপনি কি ইতিমধ্যে যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভে, দেখছেন অনেক অনুষ্ঠানটি। আপনারা যারা অভিভাবক আছেন কিংবা শিক্ষার্থী যারা আছেন তারা হচ্ছে আপনার যদি জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফলের পরের যে আপনাদের যে করণীয় সেই সম্পর্কে যদি কিছু জানতে চান, তাহলে অবশ্যই মাস্ট বি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আপনার প্রশ্ন করতে পারেন এবং সেই প্রশ্ন শো করা হবে এবং সেটা মানসম্মত হলে অবশ্যই মিশকাত ভাইয়ের কাছে পৌঁছে দেওয়া হবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন ডিআইবিটিভি.লাইভ থেকে প্রচারিত জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফল পরবর্তী শিক্ষার্থীদের করণীয়। আমাদের সাথে আছেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত ভাই। ভাইয়ের কাছে আমি আরেকটি প্রশ্ন নিয়ে যাব, সেটা হচ্ছে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষার ফলাফল পরবর্তী আমরা জানি ইতিমধ্যে 3টা ইউনিটের ফলাফল দিয়ে দিয়েছে, এ ইউনিট, বি ইউনিট এবং সি ইউনিট। যে ফলাফলের পরবর্তী এখন শিক্ষার্থীদের আসলে করণীয়টা কি হতে পারে? ধন্যবাদ। আজ থেকে মানে আজ দুপুর 12টা থেকে জিএসটি অধিভুক্ত যে 20টি বিশ্ববিদ্যালয় রয়েছে সেগুলোর একটা চ্যালেঞ্জ করার একটা অপশন দিয়েছে কর্তৃপক্ষ। 2000 টাকার বিনিময়ে যে কোনো শিক্ষার্থী যদি মনে করে যে চ্যালেঞ্জ করবে, তার রেজাল্ট প্রত্যাশা অনুযায়ী হয়নি, তাহলে তারা চ্যালেঞ্জ করতে পারে। 3টি বিভাগের যে কোনোটি যারা পরীক্ষা দিয়েছেন তারা স্ব বিভাগগুলোতে চ্যালেঞ্জ করতে পারবে এবং এটির সময়সীমা শেষ হবে 11 নভেম্বর আর কি। এখন বিষয়টা হচ্ছে যে পরবর্তী করণীয়। তো সর্বপ্রথম বিষয়টা হচ্ছে, যদি কারো চ্যালেঞ্জ করার অপশন থাকে, মানে করতে চায়, তারা তাহলে নির্দিষ্ট ফি দিয়ে তারা চ্যালেঞ্জ করবে। আচ্ছা, যদি চ্যালেঞ্জ করার কোনো দরকার না হয়, তারা চুপচাপ থাকবে। 11 তারিখের পর হয়তো আমরা আশা করতেছি প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজস্ব ওয়েবসাইট বা ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ার মাধ্যমে তারা নিজেদের সার্কুলার প্রকাশ করবে এবং সেখানে অনেকগুলো বিষয় আসবে আর কি। হয়তো সায়েন্সের ক্ষেত্রে এক ধরনের সার্কুলার প্রকাশিত হবে, হয়তো মানবিক বা কমার্সের ক্ষেত্রে আরেক ধরনের সার্কুলার প্রকাশিত হবে। এখন সায়েন্সের ক্ষেত্রে হয়তো বা দেখা যাবে বিষয় ভিত্তিক একটা বিষয় চলে আসবে। কমার্সের ক্ষেত্রেও আসতে পারে, মানবিকের ক্ষেত্রেও আসতে পারে। এটা আসলে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন বজায় রেখে এবং
স্ব বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষা কমিটি আছে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে সেই সব বিশ্ববিদ্যালয়ে কি কি ক্রাইটেরিয়ার উপর শিক্ষার্থীদেরকে তারা ভর্তি করাবেন। তো এই জন্য প্রতিটি শিক্ষার্থীর এখন দায়িত্ব হলো যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট গুলো সর্বাক্ষণিক মনিটর করা বা দেখা, কারণ যে কোনো সময় বা যে কোনো দিন আসলে তারা সার্কুলার গুলো প্রকাশ করবে। তো এই মুহূর্তে তাদের করণীয় হচ্ছে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সবসময় নজর রাখা। পাশাপাশি যারা গণমাধ্যম কর্মী আছে বা যেসব বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি বা প্রেস ক্লাব বা রিপোর্টার্স ইউনিটি আছে, তারাও অনেক সময় এই বিষয়ে নিউজ করবে হয়তো, বা বাংলাদেশের আরো বড় বড় গ্রুপ রয়েছে সেগুলো তো চোখ রাখতে পারে। আমরা হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু থেকে কাজ করছি, আমরা আশা করি এই জিএসটি ভর্তি পরীক্ষা শেষ পর্যন্ত কাজ করে যাব। আপনারা আমাদের মাধ্যমে অনেক তথ্য পেতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মিশকাত ভাই। আমাদের হচ্ছে একজন শিক্ষার্থী একটা কমেন্ট করেছে, আমরা যদি কমেন্ট একটু দেখে আসি যে ভাইয়া পুনরায় রেজাল্ট নিরীক্ষা কবে থেকে? আসলে এটা কোনো সার্কুলার প্রকাশ করেছে কিনা যে পুনরায় রেজাল্ট পরীক্ষার ব্যবস্থা এটা কবে কবে থেকে হবে, নিরীক্ষা করার ব্যবস্থাটা? আচ্ছা, আরেকটা প্রশ্ন ধন্যবাদ। করেছে। আসলে বিষয়টা হচ্ছে যে সবার হয়তো রেজাল্ট কখনোই পুনরীক্ষণ করা সম্ভব হবে না। শুধুমাত্র যারা অ্যাপ্লাই করবে ২০০০ টাকা দিয়ে, শুধু তাদের ফলাফল মানে তাদের ওএমআর শিটটা আবার হয়তো চেক করা হবে যে কোথাও কোনো ত্রুটি রয়েছে কিনা। যদি ত্রুটি থেকে থাকে তাহলে কর্তৃপক্ষ অবশ্যই তার ফলাফলটা আরেকবার নতুন করে হয়তো প্রকাশ করবে। কিন্তু সবার, অর্থাৎ এই ইউনিটে প্রায় ১,২২,০০০ শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। ১,৩১,০০০, প্রায় ৩২,০০০, ১,৩২,০০০ শিক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল, কিন্তু পরীক্ষায় অংশ নিয়েছে ১,২২,০০০-এর একটু বেশি। তো সবার হয়তো ওএমআর শিট করবে না, জাস্ট যারা অ্যাপ্লাই করবে ২০০০ টাকার বিনিময়ে শুধু তাদেরটাই নতুন করে হচ্ছে পুনর্নিরীক্ষণ করে ফলাফল যদি চেঞ্জ হয় তাহলে তো দেওয়া হবে, আর যদি না হয় তাহলে তার ফোনে হয়তো একটা এসএমএস চলে যাবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, আর সেই উত্তরটা আমরা আশা করি যিনি প্রশ্ন করেছেন উত্তরটা পেয়েছেন। আমরা যদি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় আসলে পছন্দ ক্রমটা শিক্ষার্থীরা আসলে কিভাবে বিশ্ববিদ্যালয় পছন্দ করবে, এটা আসলে ক্রমিকটা কিভাবে হতে পারে? এটা কি ধন্যবাদ। র্যাঙ্কিং এটি এর উপর একটি ডিপেন্ড করবে বিশ্ববিদ্যালয়? হ্যাঁ, ধন্যবাদ। জি এটি জি। একটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকেই আসলে আমাদের কাছে ব্যক্তিগতভাবে জানতে চেয়েছিল আরকি। তো বিশ্ববিদ্যালয় কিভাবে চয়েস করবে এটি যদিও বা ব্যক্তি স্বাধীনতার ব্যাপার। তবে আমার জায়গা থেকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বাংলাদেশের যে কয়েকটি মানে ২০টি যে বিশ্ববিদ্যালয় রয়েছে জিএসটি তে, এগুলোর মধ্যে যাদের বয়স সবচেয়ে বেশি দেখা যাবে তাদের সুযোগ সুবিধাগুলো বেশি থাকবে। যেমন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক পুরাতন একটি বিশ্ববিদ্যালয়, স্বাভাবিকভাবে হয়তো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা অনেক বেশি থাকবে। এরপরে ধারাবাহিকতায় হয়তো হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় রয়েছে। তো এরকম ধাপে ধাপে যে বিশ্ববিদ্যালয়গুলো যত বেশি হবে, স্বাভাবিকভাবে সেই সব বিশ্ববিদ্যালয়ের সুযোগ সুবিধা শিক্ষার্থীরা সবচেয়ে বেশি পাবে। তো এই দিক দিয়ে আসলে তারা চয়েস করতে পারে। আর পক্ষান্তরে কিছু নতুন বিশ্ববিদ্যালয় হয়েছে, সেসব বিশ্ববিদ্যালয়ে অনেক নতুন নতুন সুযোগ সুবিধা আমি দেখতে পাচ্ছি আর কি, সেগুলোকেও তারা চয়েস করতে পারে। তবে যার বয়স বেশি স্বাভাবিকভাবে তারা অনেক বেশি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা দিতে পারবে বলে আমার কাছে মনে হয় আর কি। তবে ভাই, আরো বেশ এই কিছু ক্ষেত্রে প্রশ্ন আসছে যে আরেকটি জিনিস সংযুক্ত এমডি। করতে চাই, যে বিশ্ববিদ্যালয় মানে চয়েস করার ক্ষেত্রে যে গবেষণা, শিক্ষার মান, পরিবেশ, অভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়গুলো একটু নজর রাখা দরকার। কারণ বিশ্ববিদ্যালয়ে যারা পড়তে আসে স্বাভাবিকভাবে তারা গবেষণার দিকে একটু বেশি মনোনিবেশ করতে চায়, বা সেখানে গবেষণা হয় কিনা, বা শিক্ষার্থীরা আবাসিক হলে সিট পায় কিনা, আরো কি কি সুযোগ সুবিধা, পরিবহন সহ অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো তারা বিবেচনায় রাখতে পারে। ধন্যবাদ। ভাই, সেটা তো গেল যে বিশ্ববিদ্যালয় পছন্দ ক্রমটা যেভাবে হবে, কিন্তু সাবজেক্টে যে পছন্দ ক্রমটা শিক্ষার্থীরা করবে এটা কোন ওয়েতে করবে? এটি অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ধন্যবাদ। বিষয়টি হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট নির্বাচনের ব্যাপারটি আহ, আহ, বিশ্ববিদ্যালয় নির্বাচনের সাথেও একটি সামঞ্জস্যতা রয়েছে। তবে সাবজেক্ট চয়েস এর ক্ষেত্রে আমি বলবো যে বিশ্ববিদ্যালয়ের যে সাবজেক্টে ভর্তি হতে চান সবার আগে সেই বিশ্ববিদ্যালয়ের সেই সাবজেক্টের উপরে আপনাকে খোঁজ খবর রাখতে হবে যে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট আছে কিনা, বা ল্যাব সংকট রয়েছে কিনা, বা ক্লাসরুম সংকট রয়েছে কিনা, বা আদার্স যে ফ্যাসিলিটিস গুলো সেগুলো কতটুকু আছে, এই বিষয়গুলো দেখা। কারণ যদি শিক্ষক সংকট থাকে বা ক্লাসরুম সংকট থাকে বা ল্যাব সংকট থাকে, স্বাভাবিকভাবে দেখা যায় যে সেশন জট বাড়ার একটা সম্ভাবনা থাকে, যেটি সবাই ভাবে যে ওই বিশ্ববিদ্যালয়ে সেশন জট রয়েছে কিনা। তো এই বিষয়গুলো নির্ভর করে যে শিক্ষক সংকট, ল্যাব সংকট, ক্লাসরুম সংকট এগুলোর উপরে। তো স্বাভাবিকভাবে যদি যে বিশ্ববিদ্যালয়গুলোর বয়স স্বাভাবিকভাবে একটু বেশি, তো সেই বিশ্ববিদ্যালয়গুলোতে সুযোগ সুবিধা শিক্ষার্থীরা একটু বেশি পাবে। তো এই বিষয়গুলো মাথায় রাখলে আমার মনে হয় যে যে ভর্তি হতে চায় তার জন্য অনেক সুবিধা হবে এবং সে একটি ভালো সাবজেক্ট এবং ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন যে যেই সকল বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বয়সের দিক দিয়ে বেশি, যাদের প্রতিষ্ঠা আগে হয়েছে,
তা সেগুলো বিবেচনা করলে শিক্ষার্থীরা ভালো করবে এই দিকটা থেকে, যাদের বিশ্ববিদ্যালয়ের বয়স তুলনামূলকভাবে বেশি অথবা প্রতিষ্ঠা সাল থেকে তারা এগিয়ে আছে সেই জায়গা থেকে। যাই হোক, অসংখ্য ধন্যবাদ মিশকাত ভাই। আমি আরো বেশ কিছু প্রশ্ন করতেছি। সেটা হচ্ছে আরেকটা প্রশ্ন, যেটা সেটা হচ্ছে 40 নাম্বারের উপরে যেসব শিক্ষার্থীরা চান্স পেয়েছে ওদের সংখ্যাটা আসলে কতটুকু, কত, এবং চান্স পাওয়ার সম্ভাবনা কিরকম? ধন্যবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য মহোদয়, এবং তিনি জিএসটি ভর্তি পরীক্ষা আয়োজক কমিটিরও যুগ্ম আহ্বায়ক ফরিদউদ্দিন আহমেদ স্যার আমাদেরকে যে তথ্যটি দিয়েছেন, আমি যদি একটু বলি যে এই ইউনিটে 40-এর উপরে পেয়েছে 24,127 জন শিক্ষার্থী। মানে অর্থাৎ 40 থেকে যে প্রথম স্থান অধিকার করেছে, মানে 95 পেয়েছেন আর কি, যিনি ফার্স্ট হয়েছেন। তো 95 থেকে যদি আমি 40 থেকে 95 পর্যন্ত হিসাব করি, তাহলে টোটাল শিক্ষার্থী রয়েছেন 24,127 জন। তো আমরা জানি এই ইউনিটে আসন সংখ্যা প্রায় 12,000। তো দেখা যাবে যে যেহেতু এখনো বুয়েট, রুয়েট, কুয়েট, চুয়েট, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় হয়তো এখনো পরীক্ষা বাকি রয়েছে। তা আমার ব্যক্তিগত অপিনিয়ন, হয়তো ওয়েটিং লিস্ট বা এখানে অনেকগুলো স্টুডেন্ট হয়তো চলে যাবে, যাওয়ার পরেও আমার বিশ্বাস যে হয়তো 20,000-এর মতন শিক্ষার্থী হয়তো যেতে পারে আর কি। কিন্তু বিষয়টা আসলে এভাবে কখনোই নির্ভর করবে না। বিষয়টা যেহেতু কোনো র্যাঙ্কিং প্রকাশ করা হয়নি, শুধু একটা নাম্বারিং বা স্কোরিং করা হয়েছে, তো বিষয় ভিত্তিক বিষয়টাকে সবচেয়ে প্রাধান্য পাবে সায়েন্সের ক্ষেত্রে। তো এটি জাস্ট আমি অ্যাপ্রক্সিমেটলি একটা তথ্য দেওয়ার চেষ্টা করলাম আর কি। পক্ষান্তরে বি ইউনিটের কথা যদি বলি, সেখানে 30-এর উপরে নাম্বার পেয়েছে 32,454 জন শিক্ষার্থী, কিন্তু বি ইউনিটে আসন সংখ্যা রয়েছে প্রায় 6100। তো এখন দেখা যাচ্ছে যে যারা মোটামুটি 50 থেকে 50-এর ঊর্ধ্বে, আমি যদি বলি যে 55-এর উপরে যারা পেয়েছেন, তাদের খুব ভালো সুযোগ রয়েছে যে বি ইউনিটে অ্যাপ্লাই করার, মানে সুযোগ, মানে যেকোনো একটি বিশ্ববিদ্যালয়ে পড়ার ব্যাপারে। পক্ষান্তরে যদি সি ইউনিটের ক্ষেত্রে বলি, এখানে প্রায় 30-এর উপরে পেয়েছে 19,647 জন শিক্ষার্থী, যেখানে আসন রয়েছে 3600। আমার ধারণা যারা 55-র ঊর্ধ্বে পেয়েছে, হয়তো তারা যে কোনো একটি সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাবে। তো এই বিষয়গুলো পুরোটাই নির্ভর করবে বিষয়ভিত্তিক নাম্বারের উপর, কারণ বিষয়ভিত্তিক নাম্বার যারা বেশি পাবে, স্বাভাবিকভাবে তারা এটিতে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে। দুঃখিত। আচ্ছা তো বিষয়টি এটি মূল কথা যে বিষয়ভিত্তিক যারা নাম্বার বেশি পাবে, তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবেন আর কি। ধন্যবাদ। আচ্ছা, তাহলে হচ্ছে সাবজেক্টের প্রতি যদি হচ্ছে নাম্বার বেশি বা কম হয় সেটার উপর ডিপেন্ড করে কি সাবজেক্ট পাবে? যেমন হচ্ছে উদাহরণস্বরূপ যদি বলি যে ইংরেজিতে এত নাম্বার না পেলে বিশ্ববিদ্যালয় ইংরেজি সাবজেক্টে দিবে না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এরকম কন্ডিশন থাকে। তো সেই জায়গা থেকে বলছিলাম যে সাবজেক্টে উপর ডিপেন্ড করবে না, কোনো কন্ডিশন থাকবে কিনা, সাবজেক্ট প্রতি এত নাম্বার পেলে এই সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা আছে অথবা পাবে। ধন্যবাদ। আসলে এই প্রশ্নের উত্তরটা আমি একটু অন্যভাবে দিতে চাই। ধরুন এই ইউনিটে কেউ 50 নাম্বার পেয়েছে, দেখা গেছে যে বাংলা, ইংরেজি বা আইসিটি এগুলোতে 10-10 করে পেয়েছে, এবং ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা আদার্স যে সাবজেক্ট গুলো রয়েছে সেগুলো মিলে 20 মার্কস পেয়েছে। কিন্তু আরেকজন শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা গেল যে বাংলা, ইংরেজি, আইসিটি তার নাম্বারটা একটু কম, দেখা গেল 5-7 করে পেয়েছে, কিন্তু বায়োলজি এবং গণিত কিংবা যে 3টা সাবজেক্টের মধ্যে যে 2টা সাবজেক্ট আগাতে হয়েছে, সেগুলোতে নাম্বার গুলো বেশি রয়েছে। তো যেহেতু এবার বিষয়ভিত্তিক বিষয়টাকে সায়েন্সের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে, তো স্বাভাবিকভাবে দেখা যাবে যে অনেকের গড় মার্কস যদি বেশি হয়, আবার অনেকের গড় মার্কস যদি একটু কম হয়, কিন্তু বিষয়ভিত্তিক সাবজেক্টে নাম্বার বেশি থাকলে তারা ওই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করার সুযোগ পাবে বা তাদের চান্সটা বেশি থাকবে। এতে করে অনেকে বলতে পারে যে আমার গড় নাম্বার এত বেশি, তারপর আমি চান্স পেলাম না, কিন্তু আমার চেয়ে আবার আহ গড় নাম্বার কম, সে চান্স পেয়েছে। কিন্তু এটি আসলে আইএলটিএস মানে একটা সিস্টেম, বেস সিস্টেম। তো এখানে আসলে এই বিষয়টিকে সবচেয়ে প্রাধান্য দেওয়া হবে যে বিষয়ভিত্তিক বিষয়ে কি পরিমাণ সে নাম্বার ক্যারি করেছে এটির উপরে। তো স্বাভাবিকভাবেই যদি মানবিকের ক্ষেত্রে আসে, তাহলে দেখা যাবে যে যেহেতু বাংলা, ইংরেজি এবং আইসিটি তে পরীক্ষা নেওয়া হয়েছে, তো ইংলিশে ভর্তি হওয়ার ক্ষেত্রে অবশ্যই ইংরেজির ক্ষেত্রে একটি ক্রাইটেরিয়া দেওয়াই থাকতে পারে যে মানবিকে যদি 40 মার্কস, 35 মার্ক ইংরেজিতে থেকে থাকে, তাহলে হয়তো বলতেই পারে যে 30 পেতে হবে বা 25 পেতে হবে। এখন এটি পুরোটাই নির্ভর করবে ওই বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ, কি ক্রাইটেরিয়া সেট করে সার্কুলারটা প্রকাশ করে, বেসিক্যালি এটার উপরে এটাই নির্ভর করবে। এখন বাংলার ক্ষেত্রেও এমনটি হতে পারে। আবার যদি মানবিক শাখা থেকে সায়েন্সের দিকে আসি, যে যদি বায়োলজিক্যাল রিলেটেড সাবজেক্ট গুলোতে কেউ পড়তে চায়, অর্থাৎ এগ্রিকালচার, ডিভিএম, ফিশারিজ, ফুড ইঞ্জিনিয়ারিং রয়েছে, মাইক্রোবায়োলজি রয়েছে, ফার্মেসি রয়েছে, এগুলোতে দেখা গেল যে কেমিস্ট্রি,
এবং বায়োলজিতে নাম্বার ওরা বেশি একটা ক্রাইটেরিয়া দিয়ে দিল যে 20-এর মধ্যে হয়তো 50% মার্কস ক্যারি করতে হইতে পারে বা 75% মার্কস ক্যারি করতে হইতে পারে। তাহলে দেখা যাবে যে যাদের এই বিষয়ভিত্তিক নাম্বার বেশি রয়েছে তারাই স্বাভাবিকভাবে ভর্তির সুযোগটা আগে পাবে। আর যাদের গড় নাম্বার এখানে ডাজেন্ট ম্যাটার, হয়তো ওইভাবে প্রাধান্য পাবে না, কিন্তু বিষয়ভিত্তিক নাম্বার গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, আরেকটা প্রশ্ন আসছে যে বাদল রে প্রশ্ন করেছেন, সি ইউনিটে 51 মার্কে মানে হচ্ছে 51 মার্ক আসছে টোটাল। তো 51 মার্কে আসলে তার চান্স হবে কিনা সি ইউনিট, বিশেষ করে যেটা বাণিজ্য ইউনিট যেটা বলা হচ্ছে, সম্ভাবনা কতটুকু? এটি আসলে এই যে কোশ্চেন গুলো আসে যে আমি 45 পেয়েছি, 50 পেয়েছি, 60 পেয়েছি, আমি চান্স পাবো কিনা, আসলে আমাদের মতন জায়গা থেকে আমরা এটা কখনোই বলতে পারি না যে এই মার্কসে চান্স হবে কি হবে না। কারণ এটা আমরা একটা ধারণা করতে পারি, সর্বোচ্চ ধারণাটুকু বলতে পারি। যেহেতু তার ফ্রিডম ফাইটার্স কোটা রয়েছে, খুব স্বাভাবিকভাবে নাম্বারও মোটামুটি ভালো পেয়েছে। আশা করা যায় তার একটি বিশ্ববিদ্যালয়ে, যে বিশ্ববিদ্যালয়ে যদি কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ফ্রিডম ফাইটার্স কোটা থাকে, হয়তো হয়ে যাওয়ার সুযোগটা আমার দৃষ্টিতে মনে হয় হয়ে যাবে। কারণ নাম্বারও যেহেতু বেশি রয়েছে, সেক্ষেত্রে হয়ে যাওয়ার সুযোগটাই সবচেয়ে বেশি আর কি। তবে যারা এই ধরনের কোশ্চেন গুলো করে তাদের ক্ষেত্রে আসলে আমরা একটা প্রবাবিলিটি বলে দিই যে এত পার্সেন্ট সম্ভাবনা রয়েছে। যদিও জিএসটি ভর্তি পরীক্ষা এবার প্রথমবারের মতন অনুষ্ঠিত হচ্ছে, আসলে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে বা অনেক ধরনের সংশয় কাজ করতেছে, সঠিক তথ্য পাচ্ছে না। আবার বিভিন্ন জন বিভিন্ন ভাবে লেখালেখি করছে, আসলে শিক্ষার্থীরাও একটু বিভ্রান্তকর অবস্থায় পড়ছে। মাঝে মাঝে যে আমরা যারা মিডিয়ায় কাজ করছি, আমরা সঠিক তথ্য দিলে তারা আবার সেটিও আবার বিশ্বাস করতে চায় না। একটা কি দোদুল্যমান অবস্থার মধ্যে আসলে সবাই পড়ে গিয়েছি। যাই হোক, আমার কাছে মনে হয় যে 51 দশমিক সামথিং যে মার্কসটা পেয়েছে, আমার মনে হয় এই নাম্বারে সম্ভব আর কি। তবে এখানে অনেকে বলে যে কাটমার্ক, আসলে কাটমার্ক এভাবে কখনোই বিবেচিত হবে না। কারণ জিএসটি ভর্তি পরীক্ষায় এখন যেভাবে মানে তাদের যে প্ল্যানটা এখন স্কোরিং করে দিয়েছে, আগামী সপ্তাহে হয়তো প্রতিটা বিশ্ববিদ্যালয়ে জিএসটি কর্তৃপক্ষ ইন্ডিভিজুয়াল মার্কস গুলো সব পাঠায় দিবে। এর প্রেক্ষিতে তারা মানে প্রতিটা বিশ্ববিদ্যালয় নিজস্ব সার্কুলার প্রকাশ করবে এবং তারপরে শিক্ষার্থীদেরকে হয়তো একটা নির্দিষ্ট ফি দিয়ে তাদেরকে অ্যাপ্লাই করতে হবে প্রতিটা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট অনুষদগুলোতে। এরপরে প্রতিটা বিশ্ববিদ্যালয় কি করবে যে একটি র‍্যাঙ্ক প্রকাশ করবে। এখন মেধা তালিকায় উপর থেকে নিচের দিকে একটা র‍্যাঙ্ক প্রকাশ করবে এবং একটা নির্ধারিত তারিখ দিয়ে দেবে যে এত তারিখের মধ্যে আপনাকে ভর্তি হতে হবে। তো যারা স্বাভাবিকভাবে উপরের দিকে থাকবে তারা আগে ভর্তির সুযোগ পাবে। তারা যদি ভর্তি না হয় তাহলে ওয়েটিং লিস্টে ধাপে ধাপে ভর্তি হবে। আসলে প্রক্রিয়াটা এইভাবেই হবে। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আরেকটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপরে আসলে ওইটা কিভাবে নিবে, একটু মার্ক নিবে কিনা, আর সেটা যদি নেয় তাহলে কত কত নাম্বার নিতে পারে? ধন্যবাদ। এটি সঠিক উত্তর দেওয়াটা খুবই কঠিন, বা এটি আসলে আমার মনে হয় না আহ, এককভাবে দেওয়া কখনো সম্ভব। কারণ প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আপনি জানেন একটি স্বায়ত্তশাসন রয়েছে, তারা স্বাধীন একদিক দিয়ে। তো প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কোনো বিশ্ববিদ্যালয় যদি মনে করে তাহলে তারা এসএসসি এবং ইন্টারের মার্কস কাউন্ট করবে, তাহলে করতে পারে। আবার কোনো বিশ্ববিদ্যালয় যদি মনে করে যে তারা কাউন্ট করবে না, নাও করতে পারে। তো এটি আসলে বলাটা খুব কঠিন, কারণ সার্কুলার দেওয়ার পরেই আসলে সবাই বুঝতে পারবে যে কোন কোন বিশ্ববিদ্যালয় কাউন্ট করবে বা কারা কারা কাউন্ট করবে না। এই বিষয়গুলো তখন বোঝা যাবে, কিন্তু এত আগ থেকে আসলে কেউই মনে হয় না বলতে পারবে যে কারা এটি কাউন্ট করবে আর কারা এটি কাউন্ট করবে না। কারণ এখানে আরেকটি বিষয় প্রসঙ্গত মনে হলো, আমি বলে নিই যে অনেকে জানতে চাচ্ছেন যে জিএসটি তে সেকেন্ড টাইমার থাকবে কি থাকবে না। আমি ব্যক্তিগতভাবে শাহজালাল বিজ্ঞান ও উপাচার্য মহোদয় স্যারের সাথে কথা বলেছিলাম। তিনি যেটি জানিয়েছেন যে সেকেন্ড টাইমারদের ক্ষেত্রে তার একটু অনীহা আমার কাছে মনে হয়েছে আর কি। তো দেখা যাবে যে আগামীতে হয়তো সেকেন্ড টাইমার দের ব্যাপারটা একটু নাও থাকতে পারে। এখন এই বিষয়টা কিন্তু তিনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবেন না, এটি প্রতিটি বিশ্ববিদ্যালয়ের নিজ নিজ সিদ্ধান্ত। এখন তারা প্রতিটি বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে জিএসটি কর্তৃপক্ষ হয়তো সিদ্ধান্ত একত্রিতভাবে নিতে পারেন, কিন্তু এই সিদ্ধান্তটা পুরোটাই আসবে প্রতিটা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট সভা বা একাডেমিক কাউন্সিলের মাধ্যমে। কোনো বিশ্ববিদ্যালয় এককভাবে চাইলে যে 20টা বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইমার অফ করে দিবে, ব্যাপারটা এরকম নয়। ইতিমধ্যে যেমন আমরা দেখতে পেরেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্ভবত সেকেন্ড টাইমার অফ করে দিয়েছে, মানে এইবারই তারা অ্যাপ্লাই করতেই পারবে না, কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো তো হয়তো পারবে। তো আগামীতে ধরেন দেখা গেল যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় চাইলে অফ করে দিতেও পারে। আবার অনেকে সবাই একসাথে যদি ঐক্যমতে আসতে পারে তাহলে হয়তো সবগুলো বন্ধ হতে পারে। কিন্তু এত আগ থেকে এটা বলাটা সম্ভব নয় যে আদৌ বন্ধ হবে কি হবে না, কারা বন্ধ করবে কি করবে না, এটা তাদের নিজস্ব এখতিয়ার। প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের স্বায়ত্তশাসন বজায় রেখে বা তারা একাডেমিক কাউন্সিল ডেকে বা সিন্ডিকেট সভা ডেকে হয়তো এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ মিশকাত ভাই। অনেকগুলা প্রশ্ন এসেছে, সবগুলো প্রশ্ন তো নেওয়ার সুযোগ হবে না। তারপরে হচ্ছে একজন শিক্ষার্থী প্রশ্ন বলেছেন, বিশেষ করে ওনার হচ্ছে ওনার আবেগ যেটা সেটা প্রকাশ করেছেন যে ভাইয়া গুচ্ছ পরীক্ষা দিল ভোগান্তি কমানোর জন্য, এখন তো ভোগান্তি বেশি হচ্ছে। আমি এটা কেন বলেছি আমি সেটা একটু যদি বলে দিই। সেটা হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমার ইনবক্সে অনেকগুলো মেসেজ এসেছে যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইউনিটের জন্য আবেদনের জন্য নিচ্ছে 650 টাকা করে। তাহলে গুচ্ছতে 1200 টাকা দিয়ে আবেদন করে পরীক্ষা দিয়েছে। এখন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে যদি একটা ইউনিটে তাকে 650 টাকা করে আবেদন লাগে, তো হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে 4টা সায়েন্সের ইউনিট আছে, সেখানে তার মিনিমাম হচ্ছে 2500 টাকা লাগছে শুধু ওই সায়েন্সের ওই ইউনিটে তাদের আবেদন করার জন্য। এখন আসলে তাহলে ভালো হলো না মন্দ হলো আসলে? শিক্ষার্থী যেটা বলছিল যে এখন তো ভোগান্তি একটু বেশি হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখবেন যে 650 করে নিচ্ছে একটা ইউনিটে ভর্তি মানে আবেদনের জন্য? ধন্যবাদ। বিষয়টি প্রথমে একটু উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আবার যেহেতু কোশ্চেনটা দ্বিতীয়বার আসলো, শুরুতেই বলে নিচ্ছি যে প্রথমে যখন জিএসটি সার্কুলারটা হলো, তখন প্রথম দিকে কিন্তু সার্কুলারের মানে আবেদন ফি 500 অথবা 600 মতন ছিল। তারপরে যখন জিএসটি কর্তৃপক্ষ দেখলো, আয়োজক ভর্তি পরীক্ষা আয়োজক কমিটি, যে অ্যামাউন্ট অনেক কম হয়ে গেছে, তখন হয়তো তারা দ্বিগুণ করে ফেলেছে, প্রায় 1200 টাকা। আমি যতদূর ভুল না বলে থাকলে 1200 টাকা হয়েছিল। তো এখন আবার নতুন করে যে বিষয়টা আসছে, এটি আসলে আমাদের মাথায় বা আমরা ভাবিনি যে এরকম একটা বিষয় আসবে। তো আয়োজক কমিটি যেটি জানিয়েছে যে 1200 টাকায় আসলে অনেকগুলো বিষয় রয়েছে, যে পরীক্ষার কেন্দ্র ফি দিতে হয়েছে বা পরীক্ষা নিতে হয়েছে, আসলে এই টাকা দিয়ে সম্ভব নয়। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেমন আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কথাটি বললেন, তো আমার কাছে আমি ব্যক্তিগতভাবে বলছি যে 650 টাকা আসলে অনেক বেশি হয়ে গেছে। এটি যদি নামমাত্র একটা ফি করতো, আমি যদি বলি যে 50 টাকা বা 100 টাকা বা সর্বোচ্চ না হলে 200 টাকা পর্যন্ত হলেও একটি হয়তো শিক্ষার্থীদের জন্য খুব ভালো হতো। কারণ আসলে আমরা তো সাংবাদিকতা করি, আসলে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষার্থীরা বলে যে ক্রেডিট ফি টাকা নিয়ে অনেক সময় বিব্রতকর অবস্থায় পড়ে যায়, যে অনেক সময় অনেকের কাছে হাত পাততে হয় জাস্ট একটা এনরোলমেন্ট ফি করার জন্য বা পরীক্ষার ফি দেওয়ার জন্য, বা এরকম বিষয়গুলো থাকে। তো যারা ভর্তি হবে, এরকম অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে যখন আসলে অ্যাপ্লাই করতে পারবে না, প্রকৃত মেধাবীরা অনেকে অ্যাপ্লাই করতে পারবে না। তো আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয় আরেকবার একটু চিন্তা করা দরকার। কারণ আমি মনে করি যে যেহেতু সবগুলো প্রক্রিয়া প্রায় শেষ, শুধুমাত্র এখন ভর্তি কার্যক্রমটা বাকি রয়েছে। তো আমার মনে হয় না খুব বেশি টাকার প্রয়োজন আছে। তারা যদি মনে করেন, তাহলে হয়তো একটু নামমাত্র ফি নিয়ে তারা এই বিষয়টাকে একটু সংশোধন বা পরিবর্ধন বা পরিমার্জন করতে পারেন। তো এর বাইরে আসলে আমার জায়গা থেকে, আমিও নিজে একজন শিক্ষার্থী, এর চেয়ে বেশি কিছু হয়তো আমার পক্ষে বলা সম্ভব নয়। তবে বিষয়টি আসলে অনেকের মাঝে এখন আলোচনা সমালোচনার জায়গা করে নিয়েছে। কারণ জিএসটি ভর্তি পরীক্ষাটি আসলে আসছেই যে শিক্ষার্থীদের আর্থিক এবং শারীরিক যে ভোগান্তি বা মানসিক যে ভোগান্তি, সেটি থেকে আহ, মানে রক্ষা পেতে। কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে আর্থিক ভোগান্তিটা মনে হয় কমলো না, মানে এটি থেকেই যাচ্ছে। যদি এই জিনিসটা বলবৎ থাকে তাহলে থেকেই যাচ্ছে। তো আমি আমার এই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি ব্যক্তিগতভাবে অনুরোধ জানাবো যে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যদি সম্ভব হয়, তাহলে একটি নামমাত্র ফি নিয়ে তারা তারা চাইলে আসলে এটি করতে পারে আর কি। এতে করে শিক্ষার্থী, অভিভাবক সকলেই অনেক বেশি উপকৃত হবে বলে মনে করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে লাইভের একদমই শেষ পর্যায়ে চলে আসছি। অনেকগুলো প্রশ্ন আসছে, আসলে সবগুলো প্রশ্ন উত্তর দেওয়া আসলে সম্ভব না, তবে কিছু কিছু প্রশ্নের উত্তর অলরেডি ভাই দিয়ে দিয়েছেন, সেই জায়গা থেকে এই প্রশ্নগুলো আমি আবার করছি না। তবে আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম, সব বিভাগে থেকে মানে 770টি আসনে মানে ভর্তি নিবে সব বিভাগ থেকে, আসলে এই প্রক্রিয়াটা কিভাবে হবে যদি বলতেন বিভাগ যে সব। পরিবর্তনের বিষয়টি নিয়ে আসলে এবার খুব বেশি মানে সুযোগ একটু কম আছে আমার কাছে মনে হয়, কিন্তু হয়তো সব বিশ্ববিদ্যালয় সুযোগটা নাও দিতে পারে। তবে হয়তো পার্টিকুলারলি কিছু বিশ্ববিদ্যালয় দিবে হয়তো, আমি ইতিমধ্যে জেনেছি আর কি। তো এই ক্ষেত্রে হয়তো বা যদি মনে করেন যে সায়েন্সের স্টুডেন্ট আর্টসে বা কমার্সের দিকে যেতে চায়, তাহলে স্বাভাবিকভাবেই তার বাংলা, ইংরেজি এবং আইসিটির মার্কসটা কাউন্ট করা হবে। তো যারা বাংলা, ইংরেজি এবং আইসিটি তে হয়তো সবচেয়ে ভালো মার্কস ক্যারি করবে, স্বাভাবিকভাবে তারাই এই বিষয়টাতে মানে বিভাগ পরিবর্তনের সুযোগটা পাবে। স্বাভাবিকভাবে আর্টস আর্টস থেকে কেউ কমার্সে যেতে পারে, বা কমার্স থেকে কেউ আর্টসে যেতে পারে, মানে তিনটার মধ্যেই মানে সায়েন্সে কেউ আসতে পারবে না, বাট সায়েন্স থেকে আর্টস কমার্সে যেতে পারবে। আর আর্টস কমার্সরা এক্সচেঞ্জ করতে পারবে। তো স্বাভাবিকভাবে যাদের বাংলা, ইংরেজি এবং আইসিটি তে নাম্বার বেশি থাকবে, স্বাভাবিকভাবে তারাই এখানে অগ্রাধিকার পাবে বলে আমি বিশ্বাস করি। তবে এই বিষয়টা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে, কারণ যেহেতু এখনো সব বিশ্ববিদ্যালয় সার্কুলার দেয়নি। তারা কিভাবে সার্কুলারটা দেয় সেটি আসলে দেখার বিষয়।
আসলে সার্কুলারের উপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ ইতিপূর্বে যেহেতু জিএসটি ভর্তি পরীক্ষা হয়নি, তো বিষয়টি আসলে সবার কাছেই নতুন। তবে আমার জায়গা থেকে মনে হচ্ছে যে বাংলা, ইংরেজি এবং আইসিটি তে যারা ভালো মার্কস ক্যারি করবে, তারাই স্বাভাবিকভাবে আহ, মানে বিভাগ পরিবর্তনের সুযোগটা পাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম লাইভের শেষ দিকে চলে আসছি। আমি জাস্ট ফাইনালি লাস্ট একটা প্রশ্ন করে সে লাইভটা শেষের দিকে নিয়ে যাব। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন যে 2,000 টাকা দিয়ে যে পরীক্ষা পুনর্নিরীক্ষার যে প্রক্রিয়াটা, মানে এটা কিভাবে হবে, যদি একটু প্রক্রিয়াটা বলতেন। আমি যতটুকু জানতে পেরেছি যে নির্ধারিত ফি দেওয়ার পর ওই ওয়েমারটা আবারও হচ্ছে আহ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পুনর্নিরীক্ষণ করবেন। আসলে বোর্ড চ্যালেঞ্জ যেভাবে করা হয়, উচ্চ মাধ্যমিকে যেভাবে করা হয়, আই থিঙ্ক ওইভাবেই আসলে প্রক্রিয়াটা ফলো করা হবে। এবং সেখানে যদি আপনার রেজাল্ট পরিবর্তন হয়, তাহলে তারা আপনাকে এসএমএস এর মাধ্যমে হোক জানাবে আর কি, কোনো একটা প্রসিডিউর বা ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারে। আর যদি না হয়, তাহলে তারা হয়তো একটা ফিরতি এসএমএস ও দিতে পারেন, কিংবা ওয়েবসাইটে কোনো একটা বিজ্ঞপ্তির মাধ্যমে ওটা জানাতে পারেন। মানে দুইটিই হতে পারে আর কি। বিষয়টি এটা তাদের নিজস্ব এখতিয়ার, কারণ পরীক্ষা বিষয়টা খুব সেনসিটিভ ইস্যু, এবং এই পুরো বিষয়টি তারা সতর্কতার সাথে দেখছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেই সাথে একটা জিনিস বলে রাখি, যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয় আমাদেরকে জানিয়েছেন যে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছেন, যে জিএসটি ভর্তি পরীক্ষার বিরোধিতা করছেন। এটা উনি সরাসরি অনেক সময় বলেছেন যে কোচিং সেন্টার বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, তারা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতেছেন। তো তারা তাদের জায়গা থেকে 100% সৎ, এবং তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। যাদের ওএমআর শিট অনেকেরই বাতিল হয়ে যেতে পারতো, তারা চিন্তা করেছেন যে যদি একটি শিক্ষার্থী ওএমআর শিট বাতিল হয়ে যায়, আলটিমেটলি সে 20টা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারাচ্ছে। সে জায়গা থেকে তারা অনেক দায়িত্বশীল ভূমিকা পালন করছেন বলে আমরা জানতে পেরেছি। কারণ আসলে আমি নিজেও এটা সরাসরি যেহেতু কাজ করেছি, আমি নিজেও জেনেছি বা জানতে পেরেছি যে সি ইউনিটে কোনো ওএমআর শিট বাতিল করেননি তারা। একটিও ওএমআর শিট বাতিল হয়নি। হয়তো কিছুটাতে কিছু ঘাটতি ছিল, রেজাল্ট হবে কি হবে না, তারপরে তারা চেষ্টা করেছে সেই বিষয়গুলো, সমস্যাগুলোকে সলভ করে আহ, আহ, করার, রেজাল্ট পাবলিশ করার। বি ইউনিটে হয়তো বা 5টির মতন হয়েছে, আর এ ইউনিটে মনে হয় 25টার মতন হয়েছে, মানে বাতিল হয়েছে। বাকি মোটামুটি সবগুলো তারা সলিউশন করে ফেলেছেন আর কি। তো যেগুলো একান্তই তারা পায়নি, অর্থাৎ রোল কেউ হয়তো লেখেনি, কিংবা সেট কোড লেখেনি, সেই ক্ষেত্রে আসলে তারা খুব মানে বিপদে পড়ে গেছে, যে এটি তো উত্তর মানে রেজাল্ট প্রকাশ করাটা অনেক টাফ হয়ে গেছিল। হয়তো সেগুলোই শুধু মানে তারা উত্তর দিতে পারেনি, মানে সরি, মানে স্কোরিং করতে পারেনি। তো আলটিমেটলি যেটি দাঁড়াচ্ছে, যে যারা ফি দিয়ে আবেদন করবে, তাদের ইএটি পুনরায় নিরীক্ষণ করা হবে। যদি তার রেজাল্ট চেঞ্জ হয়, তাহলে সেটি ওয়েবসাইট বা কোনো একটা প্রসেসের মাধ্যমে তারা শিক্ষার্থীদেরকে জানিয়ে দিবে। আর যদি না হয়, সেটিও হয়তো তারা ওয়েবসাইট বা এসএমএস এর মাধ্যমে তারা জানিয়ে দিবে। ধন্যবাদ। আহ, অসংখ্য ধন্যবাদ মিরাজুল আল মিশকাত ভাই। আহ, যে প্রত্যেকটি প্রশ্ন খুব সুন্দরভাবে উত্তর দিয়েছেন, এবং আমি আশা রাখি যে প্রত্যেক শিক্ষার্থী এবং যাদের বিভিন্ন ধরনের প্রশ্ন জানার প্রয়োজন ছিল, সেগুলো তারা সঠিকভাবেই পেয়েছে। আমার মনে হয় না আর কোনো প্রশ্ন থাকার কথা। এরপর শিক্ষার্থীদের বলবো, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমরা চেষ্টা করব সেগুলা সঠিকভাবে আপনাদেরকে জানার, ইনফর্ম করার জন্য। এছাড়া হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি সাংবাদিক সমিতি আছে। এছাড়া হচ্ছে গুচ্ছ বিভিন্ন ধরনের যে গ্রুপ আছে, সেই গ্রুপে কমেন্ট করতে পারেন, ইভেন আমাদেরকে ইনবক্স করতে পারেন, আমরা সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। প্রিয় আমি দর্শক এবং শ্রোতা, আপনারা দেখছেন, হ্যাঁ, জি ভাই, আমি মিশকাত ভাই। শেষে একটু জিনিস বলতে চাই, সেটি হচ্ছে যে যেহেতু আমি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তো বিশ্ববিদ্যালয় নিয়ে একটু বলতে চাই। যে আমাদের বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান ও প্রযুক্তির দিক দিয়ে, প্রতিষ্ঠার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে আর কি। তো আমাদের বিশ্ববিদ্যালয়ে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ একটি বিশ্ববিদ্যালয়ের রূপ নিয়েছে প্রায় বলা চলে। আমি একটু বিশ্ববিদ্যালয় নিয়ে বলতে চাচ্ছি, সর্বশেষ একটু বলি, না হলে তো কেমন দেখায়। তো স্বাভাবিকভাবে আমাদের বিশ্ববিদ্যালয়ে আপনারা কেন পড়তে আসবেন, বা হাজী মোহাম্মদ দানিশ বিশ্ববিদ্যালয়ের বিশেষত্ব কি, যদি এই বিষয়ে বলতে চাই, যে আমাদের শিক্ষা এবং গবেষণা দুই দিক থেকেই আমরা সময়ের সাথে সাথে অনেক উন্নতি সাধন করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, এবং অনেকগুলো বিষয় দৃশ্যমান হচ্ছে এবং হবে, সময়ের সাথে সাথে হবে। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি বিদেশি শিক্ষার্থী অধ্যয়ন করতে আসে। এখন হয়তো আমরা দ্বিতীয় অবস্থানে রয়েছে সবচেয়ে, তবে সবচেয়ে বেশি গ্রাজুয়েট আমাদের হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকেই বের হয়েছে। পাশাপাশি আমরা খেলাধুলাতেও অনেক ভালো, বিশেষ করে ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন না হতে পারলেও রানার্স আপ, সেমিফাইনালিস্ট হয়েছি পরপর 2 ইয়ার্সে। এছাড়া আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসেও আমরা অনেক আগায় রয়েছি। পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয় পরিবহন শাখা সবচাইতে বেশি পরিমাণ শিক্ষার্থীদের টিপ দিয়ে থাকে, যা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় দেয় না।
পাশাপাশি আমাদের বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে তার প্রায় 60% স্টুডেন্ট আবাসিক হলে থাকার সুযোগ পান। সামনে আরো একটি লেডিস হল হয়ে গেলে হয়তো 70% এর মতন শিক্ষার্থী আবাসিক সুযোগ সুবিধা পাবে। সেই সাথে বিভিন্ন ধরনের বৃত্তির সুবিধা রয়েছে আমাদের বিশ্ববিদ্যালয়। সামগ্রিকভাবে সব দিক দিয়েই হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখন অনেক ভালো একটি পজিশনে রয়েছে। সময়ের সাথে সাথে হয়তো বিশ্ববিদ্যালয় আরো এগিয়ে যাবে। পাশাপাশি সেশন জট কমাতে বর্তমান উপাচার্য মহোদয় সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছেন যে 4 মাসের সেমিস্টার নিয়ে আসা, 6 মাসের জায়গায় 4 মাসে নিয়ে আসা, এতে করে শিক্ষার্থীদের সেশন জটটা কমে যাবে। তো এরকম অনেক ধরনের নতুন নতুন বিষয় তারা পদক্ষেপ নিচ্ছেন শিক্ষার্থী বান্ধব। তো সামগ্রিকভাবে আমার কাছে মনে হয় যে বিশ্ববিদ্যালয় এখন হাজী মোহাম্মদ আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনেক ভালো একটি জায়গায় রয়েছে। আগামীতে আরো ভালো কিছু করবে। আপনারা নতুনরা যারা আসবেন আপনাদের হাত ধরে হাবিপ্রবি আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করি। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নিঃসন্দেহে হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটা প্রশংসার দাবি রাখে, যেটা হচ্ছে সবচেয়ে বেশি গ্রাজুয়েট তৈরি করেছে একমাত্র বিশ্ববিদ্যালয়, এবং হচ্ছে আহ, বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি শিক্ষার্থীদের বাস ট্রিপ দিচ্ছে, যেখানে প্রায় 30টা মতো বাস থাকা সত্ত্বেও তারা হচ্ছে, আমি নিউজে দেখলাম যে হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আরো বেশ কিছু লাল বাস, বিআরটিসি থেকে কিছু লাল বাস হচ্ছে আবার নিয়ে আসার পরিকল্পনা করছে। ব্যাপারটা আসলে খুবই চমৎকার একটা ব্যাপার। শিক্ষার্থীদের ভোগান্তি কমবে, এবং প্রতি 20 মিনিট 30 মিনিট পর পরে যে বাস আসছে যাচ্ছে, ব্যাপারটা আসলে অন্যরকম। লালিটা সাম্রাজ্যের দাওয়াত থাকলো নিঃসন্দেহে শিক্ষার্থীদের। এছাড়া নিজের পছন্দ মতো বিশ্ববিদ্যালয় অবশ্যই নির্বাচন করবে। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা চলে এসেছি, আমরা এতক্ষণ দেখছেন drb.live থেকে সরাসরি প্রচারিত জিএসটি ভর্তি পরীক্ষার ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী করণীয়। আমাদের সাথে আজকে আলোচক হিসেবে ছিলেন হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি মিরাজুল আল মিশকাত ভাই। ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আজকের প্রোগ্রামে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং হচ্ছে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং শিক্ষার্থীদের অনেক জানা অজানা ব্যাপারগুলো নিয়ে খুব স্পষ্টভাবে কথা বলেছেন। সেই জন্য আমি আমার জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো আমাদের প্রোগ্রামটি এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেওয়ার জন্য। মিশকাত ভাই, যদি ফাইনালি কিছু বলতে চান শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আহ সর্বশেষ যদি বলার আর তেমন কিছু নেই, তবে শিক্ষার্থীদের একটি জিনিসই বলবো যে অনেকে অনেকভাবে আসলে ফেসবুকে লেখালেখি করে, আসলে সব বিষয়ই সেভাবে গুরুত্ব দেওয়ার দরকার নেই। আসলে তথ্যটা কতটুকু সঠিক বা ভুল, এগুলো আপনাদেরকে একটু জাস্টিফিকেশন করতে হবে আসলে এই বিষয়টিতে। কারণ দেখা যাচ্ছে যে আপনারা বিভিন্ন ধরনের তথ্যগুলো পেয়ে থাকেন বিভিন্নভাবে, হয়তো সঠিক না। তো এই জন্য আসলে সোর্স গুলো জেনে নিবেন যে কোথা থেকে সোর্স, কি কে দিয়েছে বা কারা দিয়েছে, বিবৃতি কারা কোথা থেকে আসছে, এই বিষয়গুলো দেখবেন। আর যারা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে আপনি যখন ভর্তি হতে চাবেন, ধরেন হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোনো বিষয় নিয়ে আপনার কৌতূহল, তাহলে স্বাভাবিকভাবে আপনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাউকে জিজ্ঞেস করবেন না, তাহলে হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কাউকে জিজ্ঞেস করবেন। বা যে বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে চান সেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট তাদের কাছে কোশ্চেন গুলো আমার মনে হয় সবচেয়ে ভালো অথেন্টিক তথ্যগুলো পাবেন। কারণ এখন যেহেতু স্কোরিং হয়ে গেছে, স্বাভাবিকভাবে এখন শুধুমাত্র ভর্তি কার্যক্রম গুলো শুরু হবে আর কি পর্যায়ক্রমে, এবং হয়তো দীর্ঘদিন ধরেই চলবে আর কি। তবে এই বিষয়গুলো আপনারা ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেবেন। তাড়াহুড়া করার কিছু নাই বা অরিড ফিল করারও কিছু নাই। আর হয়তো ওয়েটিং লিস্ট মোটামুটি সায়েন্সের ক্ষেত্রে অনেক দূরে যেতে পারে, কারণ অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যেহেতু জিএসটি পরে হয়েছে, স্বাভাবিকভাবে অনেক অনেক দূর পর্যন্ত যাবে। এজন্য হতাশ হওয়ার কিছু নাই, টেনশন নেওয়ার কিছু নাই। আর সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না এটি নিয়েও অত বেশি অরিড হওয়ার কিছু নাই। শেষ পর্যন্ত কিছু বিশ্ববিদ্যালয় রাখলেও রাখতে পারে বা না রাখলেও না রাখতে পারে। তো সামগ্রিকভাবে আপনারা আপনাদের জায়গা থেকে পরিশ্রম করে যান, দিন শেষে আপনি সফল হবেন। আপনাদের আমাদের হাবিবুবি ক্যাম্পাসে বিজয়ের বেশে দেখা হবে এই প্রত্যাশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মিরাজুল মিশকাত ভাই। প্রেডিক্ট drb.live থেকে আজকে প্রচারিত অনুষ্ঠান। সবাই আজকের মতো আমাদের প্রোগ্রামটা শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করি। এবং আপনারা যারা শিক্ষার্থী যারা আছেন, যারা নতুন যারা আসবেন, প্রত্যেকটা ক্যাম্পাসে আপনাদের জন্য ওয়েলকাম ওয়েলকাম জানাচ্ছি। প্রিয় দর্শক এবং শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।